আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখবার জন্য। বাংলাদেশে সবাই কোনো একটি ঘটনা ঘটলে বিচার যেন দ্রুত হয় সেই বিষয়টি নিয়ে কথা বলে। বিচার দ্রুত হওয়ার বিষয় কি আসলেই যৌক্তিক? আমরা যেভাবে শুনি যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, ঠিক একইভাবে কিন্তু একটি কথা আছে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। বিচারের স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে, এটি হচ্ছে গিয়ে চিরাচরিত নিয়ম। এবং বিচারকে যদি আপনি তাড়াতাড়ি করতে যান, তাহলে বিচারটা প্রশ্নবিদ্ধ হতে পারে। বিচার দেরিতে হলে যেমন ক্ষোভের সৃষ্টি হয়, বিচারহীনতার শঙ্কার সৃষ্টি হয়, ঠিক একইভাবে বিচারকে যখন তাড়াতাড়ি করার চেষ্টা করা হয়, বিচার প্রক্রিয়ার মধ্যে যখন তাড়াহুড়া হয়, তখন কিন্তু সেখানে ন্যায় বিচার বিঘ্নিত হবার এক ধরনের আশঙ্কা তৈরি হয়। বিচারকে বিচারের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিচারকে কোনোভাবে তাড়াহুড়া কিংবা ডিলে কোনো কিছুই করাটাই হচ্ছে বিচারকে প্রভাবিত করা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তাহলে বিচার কেন দীর্ঘসূত্র হচ্ছে? বাংলাদেশে বিচার দীর্ঘসূত্র হওয়ার বেশ কিছু কারণ আছে। সবচেয়ে গুরুতর যে কারণটি সেটা হচ্ছে বিচারক সংকট। আমি যদি উচ্চ আদালতের একজন আইনজীবী হিসেবে উচ্চ আদালতের বর্তমান প্রেক্ষাপট বলি, উচ্চ আদালতে 40 লক্ষের উপরে মামলা বর্তমানে বিচারাধীন আছে। যদি হত্যা মামলাগুলোর বিষয় বলি, হত্যা মামলা নিম্ন আদালত থেকে, অর্থাৎ সাবঅর্ডিনেট কোর্ট থেকে, ট্রায়াল কোর্ট থেকে রায় হবার পরে যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে তা উচ্চ আদালতে ডেথ রেফারেন্স বা কনফার্মেশনের জন্য আসে। উচ্চ আদালত যাচাই বাছাই করে দেখবে যে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল কিনা এবং মৃত্যুদণ্ডের রায়টা যথাযথ ছিল কিনা। এই বিচারটা যেই আদালতে হয়, উচ্চ আদালতে, সেই কোর্ট বা সেই বেঞ্চকে সাধারণ ভাষায় বলা হয়ে থাকে ডেথ রেফারেন্স বেঞ্চ। অর্থাৎ এই বেঞ্চ শুধুমাত্র এই ধরনের বিষয়গুলো পর্যালোচনা করতে, শুনতে, বিচার করতে এখতিয়ার সম্পন্ন আদালত। বর্তমানে 2026 সাল চলছে, আমরা যখন এখন কথা বলছি এখন 2026 সাল, কিন্তু বর্তমানে উচ্চ আদালতে যে ডেথ রেফারেন্স গুলো চলছে, শুনানি হচ্ছে, তা হচ্ছে 2018-19 সালে। তাহলে 2026 সালের ডেথ রেফারেন্স গুলোর শুনানি হতে হতে কত সাল লাগতে পারে? কেন এটি হচ্ছে? এটি হচ্ছে কারণ হচ্ছে উচ্চ আদালতে বিচারক সংকট। উচ্চ আদালতে বাংলাদেশের যে পরিমাণ মামলার জট, সেই পরিমাণ মামলা যদি দ্রুত নিষ্পত্তি করতে হয়, মামলার জট যদি কমাতে হয়, উচ্চ আদালতে 500-র উপর বিচারক থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমানে উচ্চ আদালতে এই প্রয়োজনের 5 ভাগের 1 ভাগ বিচারক বর্তমানে দায়িত্ব পালন করছে। তাহলে মূল যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে উচ্চ আদালতে বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে হবে, ডেথ রেফারেন্স শুনানির কোর্টের সংখ্যা, বেঞ্চের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এরপরে আমি যাই, একটি মামলা যখন তদন্তে যায়, তদন্ত অফিসার যিনি থাকেন, তদন্ত কর্মকর্তা বলে থাকি আমরা, ইনভেস্টিগেশন অফিসার, তিনি মামলাটি তদন্ত করে যতদিন না পর্যন্ত তদন্ত প্রতিবেদন আদালতে, বিজ্ঞ আদালতে দাখিল না করছেন, ততদিন পর্যন্ত কিন্তু বিচারটা আসলে শুরু হচ্ছে না। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিন্তু বিচারটা থেমে আছে। এক্ষেত্রে তদন্ত সংস্থা যেটি থাকবে, সাধারণত পুলিশের সিআইডি, ডিবি, থানা পুলিশ, র্যাব কিংবা এসবি, অন্য যে কোনো সংগঠন থাকতে পারে, সংস্থা থাকতে পারে, পিবিআই থাকতে পারে, তারা তদন্ত যত দ্রুত এবং দক্ষতার সাথে, আমি আবার বলছি দক্ষতার সাথে তদন্ত করবে, সত্যতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে তদন্ত করবে এবং করে যত দ্রুত তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবে, তত দ্রুত বিচার শুরু হবে।
কোনো একটি ঘটনার বিচার শুরু হতে প্রাথমিক যে সময়টা নষ্ট হয় বা ক্ষেপণ হয়, আমি নষ্ট বলবো না, কালক্ষেপণ যেখানে হয়, সেটা আমরা দেখি তদন্ত প্রতিবেদনের আসার দীর্ঘসূত্রিতা। একটি লম্বা সময় ধরে তদন্ত প্রতিবেদন আসে না, বিজ্ঞ আদালতে দাখিল করা হয় না। ফলশ্রুতিতে কি হচ্ছে? ফলশ্রুতিতে কিন্তু বিচারটা শুরু হচ্ছে না। মানুষ দেখতে পাচ্ছে যে বিচারটা ডিলেইড হচ্ছে। মানুষের মাঝে কিন্তু বার্তা যাচ্ছে যে দেশে বিচার নাই। তাই তদন্তকারী সংস্থা যারা থাকবে তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সততা নিষ্ঠার সাথে দ্রুততম সময়ে এবং দক্ষতার সাথে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা। এরপরে আসি আমি বাংলাদেশের যে সাক্ষীদের অবস্থা। কোনো একটি বড় ধরনের অপরাধের ক্ষেত্রে, যদি আমি উদাহরণ হিসেবে ধরি খুন কিংবা ধর্ষণের ক্ষেত্রে, সাক্ষী বিজ্ঞ আদালতে না এসে সাক্ষ্য না দিলে মামলার কার্যক্রম কিন্তু থমকে থাকে। সাক্ষী বিজ্ঞ আদালতে আসতে হবে এবং সাক্ষ্য দিতে হবে। সাক্ষী বিজ্ঞ আদালতে আসার ক্ষেত্রে যদি আসামি পক্ষ থেকে কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয়, কোনো ধরনের হুমকি দেখানো হয়, তাহলে কিন্তু সাক্ষীরা বিজ্ঞ আদালতে আসতে নিরাপত্তাহীনতায় ভুগেন। সেক্ষেত্রে সাক্ষীরা কিন্তু বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য প্রদান করেন না। সাক্ষীদের এই সাক্ষ্য প্রদান না করার কারণে মামলা কিন্তু দীর্ঘদিন ধরে বিচার আদালতে ঝুলতে থাকে। কেন সাক্ষীদের এই নিরাপত্তাহীনতা বোধ হয়? কারণ পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশেও যেখানে সাক্ষী সুরক্ষা আইন আছে, বাংলাদেশে সে আইনটি নেই। এর বাইরে যদি আমি যাই, সাক্ষীদের জন্য বাংলাদেশের আইনে একটি ভাতার ব্যবস্থা আছে, কিন্তু সেই ভাতার পরিমাণটা এতটাই নগণ্য, যেটা হচ্ছে যে একজন সাক্ষীকে আকৃষ্ট করে না বিজ্ঞ আদালতে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে আসলে তার সেই এলাকায় আসার থাকার জন্য তার রেস্ট হাউস ভাড়া এবং তার যাতায়াত খরচ দিয়ে আরো অতিরিক্ত টাকা তাকে ভাতা হিসেবে প্রদান করা হয়, যেন তিনি সাক্ষ্যটা দেন এবং যেন যিনি বিচার করার যে প্রক্রিয়া সেটাকে সাহায্য করেন। কিন্তু বাংলাদেশ চলছে এর ব্যতিক্রমে, যার কারণে হচ্ছে এখানেও বিচারের একটা দীর্ঘসূত্রিতা থাকছে। এর বাইরে আরেকটি বড় কারণ আছে, সেটা হচ্ছে বারবার বিচারক পরিবর্তন। আমাদের উচ্চ আদালতে অনেক সময় দেখা যায় যে বেঞ্চ পুনর্গঠন করা হয়। কোনো একটি মামলা দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে একটি কোর্টে, সে মামলাটি শুনানি যখন শেষ পর্যায়ে এসছে, রায় ঘোষণা হবে বা রায়ের জন্য রয়েছে, ঠিক সেই মুহূর্তে বেঞ্চ পুনর্গঠন করা হলে সে মামলাটির রায়টা কিন্তু কার্যক্রমটা থমকে যায়। পরবর্তীতে দেখা যায় যে আবার নতুন বেঞ্চে সেই শুনানিটা শুরু করতে হয়। এক্ষেত্রে কিন্তু মামলার রায়টা আটকে গেল এবং দীর্ঘসূত্রিতা তৈরি হইল। তারপরে নিম্ন আদালতেও সাক্ষ্য গ্রহণ একটি আদালতে একজন বিচারকের কাছে করা হলো, দেখা গেল সেই বিচারক কিছুদিন পর পরিবর্তন হয়ে, ট্রান্সফার হয়ে, বদলি হয়ে নতুন বিচারক আসলেন। তিনি তখন আবার সাক্ষ্য গ্রহণ ভালো শোনার জন্য চেষ্টা করেন। আর্গুমেন্টের ক্ষেত্রে তো একদমই, যদি আর্গুমেন্টের স্টেজে আর্গুমেন্ট হওয়ার পরেও রায় হওয়ার আগে যদি বিচারক পরিবর্তন হন, সেক্ষেত্রে কিন্তু আর্গুমেন্ট নতুন যিনি বিচারক আসেন তাকে আবার শুনতে হয়, না হলে কিন্তু তিনি রায় প্রদান করতে পারেন না, ফ্যাক্টটা ঠিক মতো বুঝতে পারেন না। যার কারণে হচ্ছে যে মামলার দীর্ঘ সূত্রিতা এখানেও হচ্ছে। আর এর বাইরে সার্বিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো তড়িৎঘটিত করার জন্য বা সময়টা যাতে আরো দ্রুত হয়, কালক্ষেপণ যেন না হয়, তা করার জন্য বিচারক সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে আরেকটি বিষয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিচারকের সংখ্যা শুধু বৃদ্ধি করলেই হবে না, বিচারকের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। বিচারকের পাশাপাশি কোর্ট স্টাফ, কোর্ট অফিসার এবং আইনজীবী যারা আছেন, বিজ্ঞ আইনজীবীদেরও কিন্তু আপনার সুযোগ সুবিধা বৃদ্ধির কথা চিন্তা করতে হবে। এই বিষয়গুলোকে নিয়ে যদি কাজ করা যায়, এই বিষয়গুলোকে যদি সমাধান করা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশে বিচার আরো দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব। আপনাদের সবাইকে আমার বক্তব্যটি শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।